আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 দ্যাট ইজ আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের যাবতীয় ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের আছে টাইপ 1, সেখানে হচ্ছে আপেক্ষিকতা সংক্রান্ত 3টা সূত্র আছে। একটা হলো কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি। প্রাসঙ্গক্রমে বলে রাখি যে কাল দীর্ঘায়নকে এর একটা এক্সাম্পল হচ্ছে যমজ কূটাভাস। মানে দুজন যমজ ব্যক্তি, একজন ধরো পৃথিবীতে রয়ে গেছে, আরেকজন মহাকাশযানে কোথাও চলে গেছে। যদি 20 বছর পরে এই ব্যক্তি আসে আর এই ব্যক্তি আসে, দুজনের বয়স কিন্তু সমান হবে না। এই যে যমজ ভাই, দুইটা যমজ ভাইয়ের বয়স সেম না হইল মানে সেম হলো না, এটাকেই যমজ কূটাভাস বলে। তো এখানে আমরা এই সূত্রগুলোর মধ্যে TLM 3টা কেসে আমরা গতিশীল অবস্থার পরিমাপটা নিচ্ছি। T0, L0 এবং M0 3টা কেসেই আমরা স্থিতি বা স্থির অবস্থায়, কোনো মহাকাশযানে যাচ্ছে না এরকম অবস্থায়, নট গতিশীল অবস্থায় পরিমাপটা নিচ্ছি। তাহলে এটা হলো আমাদের মহাকাশযানে থাকা অবস্থায় সময়ের পরিমাণ, আর এটা হলো স্থির অবস্থায় পৃথিবীর মধ্যে থাকা সময়ের পরিমাণ। আই গেস বোঝা গেছে? ওকে, ডান। নেক্সটে হলো সাবটাইপ। এটাই মূলত এখান থেকে আমি একটু জাস্ট কাজ করছি যে ধরো কোনো একজন ব্যক্তি মহাকাশযানে করে কোথাও চলে গেল, সে যখন ভ্রমণ শেষ করে আবার পৃথিবীতে আসছে তখন তার বয়স কত হবে? তো তার আগের যত বয়স ছিল সেটা দিয়ে ভ্রমণকাল যতটুকু সময়, ভ্রমণকাল ইন্টু √1 - v²/c², এটা গুণ দিতে হবে। ঠিক আছে? তার মানে t ইন্টু √1 - v²/c² গুণ দিতে হবে। আশা করি বোঝা গেছে। তো চলো আমরা 20 নাম্বার যে ম্যাথটা আছে, না প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা সলভ করি। বলা আছে 20 বছর বয়সের একজন ব্যক্তি, সে মহাশূন্যযানে চলে গেছে কত বেগে? 1.8 × 10⁸ এত মিটার/সেকেন্ড বেগে। পৃথিবীর হিসেবে 30 বছর পর ফিরে এলেন। পৃথিবীর হিসাবে আসছে 30 বছর পরে, তো তার বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স হবে আগের বয়স যত ছিল 20 + 30 × √1 - v²/c², v² 1.8 নিচে 3, তাই তো? 10⁸ কাটা। 3 × 6 = 18 আমরা জানি, আর 5 × 6 = 30, তাই তো? তাহলে এটা হলো আমাদের 3/5। 3/5কে আমরা লিখতে পারি 9/25। 1 - 9/25কে আমরা লিখতে পারি 16/25। আই গেস বোঝা গেছে? 16/25কে রুট করলে হয় 4/5। নেক্সট লাইনে লিখতে পারবো 20 + 5 × 6 = 30, 6 × 4 মানে 24, ইট ইজ 44। তার মানে আগে তার বয়স ছিল 20, এখন তার বয়স হলো 44। যদিও পৃথিবীর হিসাবে সে 30 বছর পার হয়ে গেছে, মানে 50 হওয়ার কথা। তার যদি কোনো যমজ ভাই থাকতো, তার যমজ ভাইটাও তার চেয়ে বড় হয়ে যেত। মহাকাশযানে বয়সটা কম বাড়ছে। নেক্সটে আমরা আরেকটা ম্যাথ করবো, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংক্রান্ত। পৃথিবীতে একটা রকেটের দৈর্ঘ্য 100 মিটার। যখন এটা উঠছিল তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষকের দৈর্ঘ্য 99 মিটার নির্ণয় করলো। রকেটের বেগ নির্ণয় করো। তো আমরা এল এর যে সূত্রটা পড়লাম, L = L0 √1 - v²/c²। L এর ভ্যালু এখানে 99, L0 এর ভ্যালু 100। দেখো 1 - v²/c², তো এখানে আমি সি এর ভ্যালু তার বসাতে যাব না, আমি সি এর হিসাবেই জিনিসটা বের করব, অথবা সি থেকে পরবর্তীতে হিসাব নিকাশ করব। আপাতত আমি জাস্ট এইটাকে v/c² হিসেবে রেখে দিলাম। 99/100 এটা মানে কত?
0.99, তাই তো? 0.99, এটাকে যদি আমি রুট করি, রুট হিসেবে থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস রুট ওভার 0.99। ডান। ভি বাই সি ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস রুট ওভার 0.99। পরের লাইনে কি লেখা যায়? ভি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁸ ইন্টু রুট ওভার 1 মাইনাস রুট ওভার 0.99। তো আমি তো আসলে এটা একটা র্যান্ডম কোয়েশ্চেন তুলে নিচ্ছি, পরীক্ষার সময় দেখবা যে একটা সুন্দর সংখ্যা দিয়ে ফেলাবে, যাতে তুমি এটার নির্ণয় করতে পারো কিভাবে এটা মানে আলটিমেটলি কোয়েশ্চেনের আনসার তুমি মিলাইতে পারবা। এখন রুট ওভার 0.99, এটা তো কাইন্ড অফ বলা যায় যে 1-এর মতোই, এত ক্লোজ অপশন তোমাকে দিবে না, বা সংখ্যাটা হয়তো একটু চেঞ্জ করে দিবে যাতে তুমি সলভ করতে পারো। এটা নিয়ে টেনশন নিও না যে পরীক্ষায় কেউ মিলাতে পারবে না এরকম প্রশ্ন দিবে না। প্রশ্ন অলওয়েজ কেউ না কেউ মিলানোর মতো করে দিবে, অর্থাৎ হ্যান্ড ক্যালকুলেশন করার মতো করে দিবে। তো এটার আনসার আসলে এখান থেকে বের করা, এটা ক্যালকুলেট করা সম্ভব না। আনসারটা হলো 4.23 ইন্টু 10⁻7। তারপরে 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান হলে লেবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? কোয়েশ্চেনটা তুমি আরেকবার পড়ো। 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল চলমান কোন দিকে? প্রস্থ বরাবর। তাহলে প্রস্থের সাপেক্ষে না তার আপেক্ষিকতা হবে, দৈর্ঘ্যের সাপেক্ষে কোনো আপেক্ষিকতা নাই। এটার পরিমিত দৈর্ঘ্যের পরিমাণ হবে 1 মিটার। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে। কেউ যদি মনে করে যে এটা ক্যালকুলেট করে বের করতে হবে, তাইলে কিন্তু হবে না। মানে খেয়াল করতে হবে যে দৈর্ঘ্য বরাবর কোনটা আর প্রস্থ বরাবর কোনটা। নেক্সটে যাই আমরা গতিশক্তি সংক্রান্ত রিলেটেড প্রশ্ন। তো এটাকে আমরা টাইপ 2 হিসেবে নাম দিতে পারি কে ইজ ইকালস টু এম মাইনাস এম নট সি স্কোয়ার, যেখানে এম নট হলো স্থির ভর, এম হলো গতিশীল ভর, আর কে মানে গতিশক্তি। ইজ ইকালস টু, এটাকে অনেক সময় স্থির ভর বলে তো বলেই, পাশাপাশি নিশ্চল ভরও বলা হয়। আচ্ছা, ইজ ইকালস টু এইচ নিউ ইজ ইকালস টু এইচ সি বাই ল্যামডা, এটা ক্লাস 9-10 থেকেও আমরা জানি। তো এই অধ্যায় কোয়েশ্চেনগুলো এখান থেকে বেশ ভালোই হয়, এখান থেকে এটা মোটামুটি স্টার দেওয়া যায়। তো আসো, কত গতিতে চললে একটা বস্তুর গতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে? এটা বইতে আসছিল, চিটাগাং বোর্ডেও আসছে। তো কত গতিতে চললে একটা বস্তুর গতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে? আচ্ছা, আমরা আগে গতিশক্তির সূত্রটা লিখি। কে ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। দেন বলছেন গতিশক্তিটা স্থির ভর শক্তির সমান হবে, তাহলে গতিশক্তি সমান কি? এম নট সি স্কোয়ার। আমি এম নট সি স্কোয়ার দুটাকে যোগ করে দিই, 2 এম নট সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এতটুকু তো ক্লিয়ার খুব ভালোভাবেই। এখান থেকে আমি সি স্কোয়ারটাকে ডিলিট করে দিলাম। এম সমান কি লেখা যায় তুমি দেখে আসো। এই যেখানে আমাদের এম এর সূত্র ছিল, এম ইজ ইকুয়ালস টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমরা এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিলাম। উভয় সাইড থেকে আমি এম নটটাকেও ডিলিট করে দিলাম, দিলে কী থাকলো? 1 থাকলো। ডান। আমি যদি দুইটাকে বর্গ করে দিই দুই সাইডে, তখন আনসার হবে এটা হয়ে যাবে 4, আর এটা উপরে স্কোয়ার চলে আসবে, মানে রুটটা কেটে যাবে আর কি কোথায়। ওকে, ডান। তারপরে লাইনে কি লেখা যায়? 4 ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো 4 ভি স্কোয়ার
বাই সি স্কোয়ার ইজ ইকালস টু 1। পরের লাইন লেখা যাবে 3 ইজ ইকালস টু 4 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আশা করি এইসব নর্মাল যোগ বিয়োগের হিসাব তো তোমরা পারবাই। 3/4 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে ভি ইজ ইকালস টু √3/2 ইন্টু সি। সো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন √3/2 সি। এখানে এমন কোনো আহামরি কিছু নাই যে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন খুব আধ্যাত্মিক লেভেলে করতে হবে। এখানে যা কিছু আছে এটা তোমাকে যদি এইচএসসি পরীক্ষা দিত তাহলেও তুমি এমনিই করতা, নতুন করে আহামরি কিছু হ্যান্ড ক্যালকুলেশনের না। হ্যান্ড ক্যালকুলেশন খুবই মানে কয়েকটা জিনিস জানা থাকলেই হয় তোমার। নেক্সট আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ব। তো ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে কোনো একটা ধাতুর উপর যদি লাইট পড়ে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটার নাম ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো যে আপতিত ফোটনটা পড়ে, মানে লাইটটা যেহেতু পড়তেছে, যে লাইটটা পড়তেছে সেই লাইটের যে শক্তি, এইটা ধাতুর কার্যাপেক্ষক এবং যে ইলেকট্রনটা বের হয়ে যাবে সেই ইলেকট্রনের গতিশক্তির সমান হয়। অর্থাৎ যে লাইটটা আমার ধাতুর মধ্যে পড়বে সেই লাইটটা প্রথমে কার্যাপেক্ষকটাকে মানানোর চেষ্টা করবে, অর্থাৎ এই লাইটের এনার্জিটা খরচ হবে কার্যাপেক্ষকের সাথে ফাইট করে, আর যে ইলেকট্রনটা বের হবে সেই ইলেকট্রন থেকে গতিশক্তি নিঃসরণের ক্ষেত্রে বা যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনে গতিশক্তির যোগান দেওয়ার জন্য ব্যবহৃত হবে। তো আপতিত ফোটন আমরা বের করতে পারি এইচ নিউ দিয়ে অথবা এইচ এফ, মানে তুমি এফ বলো আর নিউ বলো, দুটো তো সেম জিনিসই বোঝায়, আলটিমেটলি কম্পাঙ্ক এইচ এফ আর এইচ সি বাই ল্যামডা। আর এই যে আমাদের ফাই আছে, ফাইকে অনেক সময় ডাব্লিউ নট দ্বারাও প্রকাশ করা হয়, এটা হলো কার্যাপেক্ষক। তো এইটা কীভাবে বের করতে পারবা? এইচ এফ নট অথবা এইচ সি ল্যামডা ম্যাক্স। এইচ এফ নট, এখানে এফ নট মানে হলো সূচন কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কওয়ালা যদি কোনো ফোটন আসে তখন ইলেকট্রন নির্গত হবে। ওকে ডান। আর ইকে ম্যাক্স, ইলেকট্রনের যে গতিশক্তি সেই গতিশক্তিটা হলো ½ mv² vs ইন্টু ই। vs মানে হলো নিবৃত্তি বিভব আর ই মানে হচ্ছে ইলেকট্রন। ওকে, তো আপতিত ফোটন যদি আমরা যদি এটা চিন্তা করি, এই সমীকরণে আপতিত ফোটনটা যদি এটা থেকে বেশি হয় তখন আপতিত ফোটনের কিছু অংশ ব্যয় হবে কার্যাপেক্ষকের জন্য, কিছু অংশ ব্যয় হবে ইলেকট্রনের গতিশক্তির জন্য। সুতরাং ইলেকট্রনটা অবশ্যই নির্গত হবে এবং ইলেকট্রনের বেগ থাকবে, যেহেতু তার মধ্যে গতিশক্তিটাকে আমি যোগান দিচ্ছি। নেক্সট কথা, যদি এইটা বড় হয় এইটা ছোট হয় তখন তো ইলেকট্রন বের হবে না, কারণ ইকেম্যাক্স দেওয়ার জন্য আমি কোনো ধরনের শক্তি যোগান দিচ্ছি না, আলো পড়তেছে না। নেক্সট কথা, যদি দুইটা সমান হয়ে যায় তার মানে এটার ভ্যালু হয়ে যাবে 0, তার মানে ইলেকট্রনের বেগ হয়ে যাবে 0, কিন্তু যেহেতু সূচন কম্পাঙ্ক এটা ফিল আপ করতে পারছে সুতরাং ইলেকট্রন নির্গত হবে কিন্তু সেই ইলেকট্রনে কোনো বেগ থাকবে না। ওকে, আচ্ছা এখানে একটু কথা আছে যে এই ই মানে কি, ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তো ইকে ম্যাক্স সমান, ইকে ম্যাক্স বের করা যায় ½ mv² দিয়ে, ইলেকট্রনের বেগের বর্গ, ইলেকট্রনের ভর এবং ½ mv²। আর আরেকভাবে বের করা যায় vs ইন্টু ই। vs মানে হলো নিবৃত্তি বিভব, স্টপ ভোল্টেজ বলা যাবে, স্টপিং ভোল্টেজ ইন্টু ই। তো অনেক সময় তোমার পরীক্ষার ক্ষেত্রে ½ mv² এবং vsc এই দুইটার গুণ মানে দুইটা যে সমান এই সম্পর্ক থেকেও কোয়েশ্চেন হতে পারে, জাস্ট বলে রাখলাম এখানে। ডান। তারপরে আমরা আসো ম্যাথসটা সলভ করি। বলছে সোডিয়ামের কার্যাপেক্ষক, দ্যাট মিনস ফাই এর ভ্যালু হলো 2.3 ইলেকট্রন ভোল্ট, এর উপর এত ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্য পড়ছে, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? আমরা ইকুয়েশনটা জানি। ইকুয়েশনটা কি? ই ফোটন ইজ ইকুয়ালস টু ফাই প্লাস ½ mv²। এটাকে আমি ½ mv² ভেঙে না লিখে ইকে ম্যাক্স হিসাবে লিখতে পারি, যেহেতু সর্বোচ্চ গতিশক্তিটাই আমাকে জিজ্ঞেস করছে, বেগ তো আর আলাদা করে জিজ্ঞেস করে নাই। তো আমার ই আপতিত ফোটন যেহেতু পড়ছে কতটুকু, 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো পড়ছে,
তার মানে আপতিত ফোটনের শক্তি কি হবে, hc নিচে হচ্ছে 2000 ইন্টু 10^10। আই গেস বোঝা গেছে। আর কার্যাপেক্ষকের ভ্যালু হলো 2.3। তো আমি যদি এটাকে এই সাইডে না রেখে অপর সাইডে নিয়ে যাই তাইলে তো আমার হয়ে গেল ইকে ম্যাক্সের ভ্যালু। তো আমার আনসার হচ্ছে এইটা। এটা তো আমার এমনি লিখলে হবে না, ক্যালকুলেশন করে লিখতে হবে। তো আসো আমরা ক্যালকুলেট করি। ওকে, 6.626 ইন্টু 10^34। আমি কিন্তু কোনো সময় এটা আগে কখনো করি নাই, জাস্ট কোয়েশ্চেন দেখে মনে হলো যে ভার্সিটিতে আসতে দেখাই দিই। তো এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 10^7। 3টা শূন্যর দিকে চলে গেল, তো এখানে 7 হবে, মাইনাস 2.3। আচ্ছা, এটা কিন্তু আমার ইলেকট্রন ভোল্ট এককে আর এটা কিন্তু আমার জুল এককে। সুতরাং আমি যদি জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে চাই আমার কি করতে হবে, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10^19 জুল। ওকে, তাহলে 1 জুল সমান 1/1.6 ইন্টু 10^19 হয়ে গেল। তো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি যেটা করি আগে পাওয়ার দিয়ে হিসাব করি। -34 আছে, 10^8 আছে, তার মানে -26। -26 আছে, নিচে -7 আছে। এই -7 উপরে গেলে কি হবে, আচ্ছা আমি একটু দেখি আগে ভুল করছি কিনা। না, ঠিক আছে। ওকে, তারপরে এই -7 উপরে গেলে কি হবে, +7, তখন হয়ে যাবে এটা 19, -19। নিচে আছে -19, উপরে যদি চলে যায় তখন সেটা +19 হবে। সুতরাং উপরে নিচে কাটাকাটি। অনেক কিছুই কিন্তু আমাদের অলরেডি সলভ হয়ে গেল। দেন নেক্সটে আমরা 2 ইন্টু 1.6 মানে 3.2। 3.2 এর ডাবল হলো 6.6, দ্যাট মিনস এটা হচ্ছে 2 দিয়ে কাটে। 3 দুগুণে 6, 6 থেকে 2.3 বাদ দিলে হয় কত, 60 থেকে 23 বাদ দিলে হবে 37, তার মানে 3.7। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। 3.7 এত ইলেকট্রন ভোল্ট। নেক্সটে দেখি আমরা ফটো তড়িৎক্রিয়ায় সূচন কম্পাঙ্ক এত দেওয়া আছে। সূচন কম্পাঙ্ক মানে কোনটা, f0। নিবৃত্তি বিভব দেওয়া আছে, নিবৃত্তি বিভব কোনটা, vs। জিজ্ঞেস করছে আপতিত আলোর কম্পাঙ্ক কত। আমরা যদি hf লিখি hf0 প্লাস vs ইন্টু ই। কেন লিখছি এটা আশা করি বোঝার কথা। আমার আপতিত আলোর গতিশক্তি, আপতিত আলোর শক্তির কথা থেকে আমি লাগবে হচ্ছে এফ এর ভ্যালু, সো আমি hf নিলাম। আমার এখানে লাগবে সূচন কম্পাঙ্ক, সো আমি hf0 নিলাম। আমার লাগবে vs, সো আমি vs ই বসাইলাম। ডান। তো আমার এখান থেকে কি ক্যালকুলেট করা লাগবে, আপতিত আলোর কম্পাঙ্ক, দ্যাট মিনস এফটা নির্ণয় করা লাগবে। আমি বাকিটুকু ক্যালকুলেট করি। এইচ হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10^34, f0 হলো 6 ইন্টু 10^14 প্লাস vs হলো 3 আর ইলেকট্রন হলো 1.6 ইন্টু 10^19। নিচে কত, নিচে আবার 6.626 ইন্টু 10^34। আমি যদি পাওয়ারের হিসাবটা করি, এদিকে -34 আর এদিকে 14, আমার আলটিমেটলি 20 হয়ে যাচ্ছে। আর এদিকে তো আর কিছু নাই। তো নেক্সটে আমরা কি হিসাব নিকাশ করতে পারি এখান থেকে, নেক্সটে এদিকে যেহেতু 6×6 = 36 লেখা সম্ভব, সো আমি 36 না লিখে 3.6 লিখে দিই এবং 10^19 লিখে দিই। করা যায় কি না, যায়। সুতরাং চলো আমরা করি। 6×6 = 36 লিখলাম। আনুমানিক বলা যায় না, এটা 6.6 যেহেতু আছে 40-এর মতো কাছাকাছি কিছু একটা হবে। 40 লিখে দিলাম
এবং 40 না লিখে এখানে আমার 4 লেখা উচিত, আর এটাকে tan ইনভার্স 19 লেখা উচিত। tan ইনভার্স 19, tan ইনভার্স 19 দুই সাইডে আছে, কমন নিয়ে নেওয়া যায়। 3 × 1.6 আমরা জানি 4.8 হয়। সো এই অংশটুকুকে আমরা 4.8 লিখতে পারি। 4.8 এবং 4 দুটাকে যদি যোগ করি তাহলে হবে 8.8। কমন তো আছেই tan ইনভার্স 19। সো আমি 8.8 × tan ইনভার্স 19 লিখতে পারি। আর নিচে হচ্ছে 6.6, এত বড় সংখ্যা আমার লেখার দরকার প্রয়োজন নাই। 6.6 × tan ইনভার্স 34। এগুলো বানানো ম্যাথ তো, এই জন্য ক্যালকুলেট করতে একটু বেশি ডিফিকাল্ট হচ্ছে। যদি তোমাকে বই থেকে তুলে দেয়, বইয়ে এত কঠিন ম্যাথ নাই। মেডিকেলে এই টাইপের কোনো ম্যাথ মানে আসার সম্ভাবনা 0.1%। বইয়ে নাই, সোজা কথা, বইয়ে এত বড় ইকুয়েশন দিয়ে ম্যাথই দেয় নাই। তো এইটা আমাদের অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, স্টার তো দেয়াই আছে। আচ্ছা, তো 8.8 × tan ইনভার্স 19 আর নিচে হলো 6.6 × tan ইনভার্স 34। আমি যদি পাওয়ারটাকে উপরে তুলে নিই তাহলে কি করা উচিত? পাওয়ার তুললাম 34 - 19, দ্যাট মিনস পাওয়ার হচ্ছে 15। আর আমি যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 3.3 হয়। আমি যদি 2.2 দিয়ে কাটি সবচেয়ে ভালো হবে। 2.2 দিয়ে কাটলে এটা হয় 3, এটা হয় 4। 4কে 3 দিয়ে ভাগ করলে হয় 1.33। তাহলে 1.33 × 10⁻15। এবং আমার কিন্তু আনসার হুবহু মিলে গেছে। এভাবে তুমি একটু বড় টাইপের, যদি অনেক কঠিন, অনেক ডিটেইলসে কোনো কঠিন ম্যাথ করতে হয়, যেটাকে অনেক কিছু হিসাব নিকাশ করতে হবে, তো তুমি এখান থেকে একটা আইডিয়া পেতে পারো যে আমার কি করা উচিত। যা কিছু আসুক না কেন আমার পাওয়ারগুলোকে আগে রিমুভ করতে হবে। পাওয়ারগুলো সবগুলো একসাথে নিয়ে নিবা, তারপর দেখবা যে পাওয়ারগুলোকে কমন নেওয়া যায় কি না, উপর নিচে কাটাকাটি করা যায় কি না। পাওয়ারে খেলা নেলা করতে করতে দেখবা আলটিমেটলি আনসার মিলে গেছে। লাস্ট অফ অল, এটা আমাদের জন্য একবারেই ইম্পর্টেন্ট না, কাজেও লাগবে না। এটা হচ্ছে আমাদের কম্পটন ক্রিয়ার সূত্র, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু h/m0c × 1 - cos θ। তুমি এখান থেকে বড় জোর ল্যামডা সি এর ভ্যালুটা মুখস্থ রাখতে পারো। ল্যামডা সি ইজ ইকুয়ালস টু, ল্যামডা সি মানে হচ্ছে কম্পটন ল্যামডা, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এটা সূত্রটা কি? h/m0c। শেষ। সো দ্যাটস অল ফর চ্যাপ্টার 8 আধুনিক পদার্থ বিজ্ঞান।